মূল উদ্দেশ্য তো একটাই ভাই, আমাদের মূল উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা রিফরমেশন চাই, ক্রিকেটের সংস্কার চাই। এর বাইরে আমাদের আর কোনো আপনার হচ্ছে এজেন্ডা নাই, বা আমরা পলিটিক্যাল ব্যানারেও আসি নাই, বা আমরা কেউ হচ্ছে ক্লাবের মালিকও না যে আমরা এখানে বোর্ডের পরিচালকশিপ পাবো বা মেম্বারশিপ পাবো। আমাদের ওই ধরনের কোনো কিছুই নাই। আমরা জাস্ট সাধারণ ভক্ত হিসাবে আমরা চাই বাংলাদেশ ক্রিকেটটা সুন্দর হোক। কারণ এই ক্রিকেটটা আজকের এই অবস্থানে যতটুকুই আছে, ক্রিকেট বোর্ডের টাকা আছে, আপনার সুন্দর একটা দালান আছে, অফিস আছে, এই যা কিছু আছে, ইটস অল বিকজ অফ ক্রাউড। যদি দর্শকরা খেলা না দেখতো বা আমরা সমর্থকরা ক্রিকেটকে সাপোর্ট না করতাম, তবে তো এত কিছু অবশ্যই হইতো না। কিন্তু আপনাদের এই যে দাঁড়ানোর প্রেক্ষিতে, এই যে এত কিছু প্রেক্ষিতে যে ব্যাপারটি হয়, সেটা হচ্ছে যে বিশ্বকাপ তো না হওয়ার সম্ভাবনা বেশি, আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এটাকে কিভাবে দেখেন? ভাই দেখেন, একটা স্টেডিয়ামে যখন খেলা চলে তখনও তো আপনার হচ্ছে 20,000, 25,000, 30,000 দর্শক আসে। তারা ওইখানে অনেক আপনার হচ্ছে নয়েজ ক্রিয়েট করে, অনেক আপনার হচ্ছে বাহবা দেওয়ার জন্য হই হুল্লোড় করে। তো সেটার প্রেক্ষিতে কি আইসিসি ওই ম্যাচ চলাকালীন খেলা বন্ধ করে দেয় না। কেউ যদি লাঠি শোটা নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসে, তখন কিন্তু আইসিসি বা আপনার ম্যাচ পরিচালনায় যারা থাকবে তারা খেলা বন্ধ করে দিবে। তো আমরা এখানে আসছি ভাই খালি হাতে একটা ব্যানার নিয়ে, অবস্থান শান্তিপূর্ণ, না মিছিল করতেছি না বিক্ষোভ করতেছি। সাধারণ ক্রিকেট সমর্থকরা ক্রিকেটের যে হোম অফ ক্রিকেট যে জায়গাটা, সেই জায়গার সামনে অবস্থান নিব। আমাদের দু একটা দাবি থাকলে আমরা সেটা উপস্থাপন করব। এটার ভিত্তিতে আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞা দিবে, আমার মনে হয় না এটা কোনো রুলস আছে, এটা কোনো রেগুলেশন আছে। আর রেগুলেশন নাই, কিন্তু এই যে সামগ্রিক যে অবস্থা, বাংলাদেশের যে সামগ্রিক প্রেক্ষাপট, এখানে আসলে মেয়েদের বিশ্বকাপ, তারপরে বিসিবির বোর্ড পরিবর্তন, আপনাদের এই যে আন্দোলনটা বা এই যে দাঁড়ানোর ফলে এটা কি একটা চাপ যায় কিনা বিসিবিতে? না ভাই, আই ডোন্ট থিঙ্ক সো। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে যে ম্যাসাকারটা হয়েছে ছাত্র জনতার বিপ্লবের ফলে, গণ অভ্যুত্থানের ফলে, আমরা দীর্ঘ 16-17 বছরের যে স্বৈর শাসক, তার পতন ঘটাতে আমরা যেভাবে একত্রবদ্ধ হয়েছি, ওই সময়টার যে প্রেক্ষাপট ছিল, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, আপনার একদম অবিচারে হত্যাকাণ্ড চলছিল সব জায়গায়। যদি বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ চলে যায়, তাহলে সেইটার কারণেই হবে। নতুন করে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে টি-20 ক্রিকেট, এই বিশ্বকাপ ক্রিকেট এখান থেকে যাবে না। কেন যাবে না? কারণ তখনকার যে সিনারিও ছিল, তারপরেই কিন্তু আইসিসি তাদের প্রতিনিধি দল পাঠাইছে যে এখন বাংলাদেশের অবস্থাটা কেমন, তারা কি ওই আগের সিচুয়েশন থেকে আপনার ডেভেলপ করতে পারছে কিনা, তাদের সিকিউরিটি ইস্যুগুলো আস্তে আস্তে কমছে কিনা, ল এনফোর্সমেন্ট এজেন্সি কি কাজ করা শুরু করেছে কিনা, তারা এখন ওইটা পরিদর্শনে এসেছে। আমাদের এই সামান্য অবস্থান নিয়ে টি-20 বিশ্বকাপ চলে যাবে, ওই সিচুয়েশন আমরা ক্রিয়েট করিনি। তখনকার সিচুয়েশনে হইতে পারে, বাট অ্যাজ এ ফ্যান আমরাও চাই যে বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপটা হোক। এটা তো সবারই চাওয়া যে ঘরের মাঠে নিজেরা বসে আমাদের বাঘিনীদের খেলা দেখতে পারবো। এর চেয়ে বড় উপভোগ্য বা আনন্দের বিষয় আর কি হতে পারে? আচ্ছা, এখানে একটা বিষয়, আপনারা দাঁড়াচ্ছেন, আপনাদের সাথে কোনো ক্রিকেটার, বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের সমর্থন আছে কিনা, বা ভবিষ্যতে সমর্থন পাওয়ার প্রত্যাশা করেন কিনা? সমর্থন পাওয়ার প্রত্যাশা তো অবশ্যই করি। দেখেন, আমরা এখানে কিন্তু সিঙ্গেল ভয়েসের জন্য আসিনি, আমরা পিপলস ভয়েস হওয়ার জন্য আসছি। সারা বাংলাদেশ থেকে একটা ছেলে যারা স্টুডেন্ট খেলা দেখে, তার কাছেও একটা দাবি থাকতে পারে, সে তো এটা উপস্থাপন করার জন্য এখানে আসতে পারছে না। সে কি করে? আমাদের যে পেজ আছে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট, সেই পেজে তার অনুভূতিগুলো প্রকাশ করে। যত ক্রিকেটার আছে যারা এইজ লেভেল খেলে, ডিস্ট্রিক্ট পর্যায় থেকে শুরু করে আপনার ঢাকা লিগ পর্যন্ত, যারা যেই ফরম্যাটে ক্রিকেটটা খেলতেছে, ওই ফরম্যাটে সে যে সংস্কারটা চায়, ওই ফরম্যাটে তার সাথে যে অনিয়ম হচ্ছে, অব্যবস্থাপনা হচ্ছে, সেগুলো সে যদি সরাসরি বলতে না পারে, আমাদের মাধ্যমে বলে। আর আমাদের এখানে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ক্রিকেটের সাথে সম্পৃক্ত। আপনারা দেখেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছে, লিস্টে খেলা ক্রিকেটার আছে, যারা ঢাকা লিগে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন খেলছে, যারা এইজ লেভেলে খেলছে মেট্রো থেকে 14, 16, 18, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের ব্যানারে এখানে অবস্থান নিয়েছে। কেন? তাদেরকে কি কেউ ইনভেস্ট করে এখানে আনছে? না ভাই, আমরা নন পলিটিক্যাল, নন প্রফিট অর্গানাইজেশন। আমরা ইনভেস্টমেন্টটা পাবো কোত্থেকে? তারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট খেলে, তারাও মনে করে এই সেক্টরের সংস্কারের প্রয়োজন। এর বাইরে যদি আপনি বলেন ন্যাশনাল ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটাররা তারা সংহতি প্রকাশ করে, আপনি যদি আমাকে বলেন যে প্রমাণ দেন যে কিভাবে সংহতি প্রকাশ করে, আপনি মিডিয়াতে দেখছেন ইতিমধ্যে খালেদ মাসুদ পাইলট ভাই কথা বলেছে, নুরুল হাসান সোহান কথা বলেছে, সাবেক যারা কোচেস, সাবেক এবং বর্তমান কোচেস ক্রিকেটার, তারা কথা বলতেছে, সংগঠকরা কথা বলতেছে। তারা হয়তো বা ব্যানারে আসছে না, অথবা আরও যারা বর্তমানে রানিং ক্রিকেট খেলছে তাদের মধ্যে একটা শঙ্কার জায়গা আছে। দেখেন ভাই, এত বড় একটা ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসছে, পট পরিবর্তন হয়েছে। ক্রিকেটে কিন্তু যারা হর্তাকর্তা ছিল তাদের মধ্যে অনেকেই এই দলীয়, আওয়ামী দলীয় রাজনীতির সাথে জড়িত ছিল। তো সেই মালিকগুলো যখন চলে গেছে, চলে যাওয়ার পরে এই ক্লাবগুলোর ভবিষ্যৎ এখন একদম হুমকির মুখে।
ক্রিকেটাররা শঙ্কিত। আর একজন ক্রিকেটার সে ঢাকা লিগ খেলবে, 3rd ডিভিশন হোক, 2nd ডিভিশন হোক, 1st ডিভিশন বা প্রিমিয়ার লিগ, হোয়াট এভার ইট ইজ, সে যে খেলবে তার সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় 8 মাস 10 মাস আগে কন্ট্যাক্ট করা হয়ে যায়। এখন খেলার বাকি আছে 3 থেকে 4 মাস। তো তারা যেই ক্লাবগুলোর সাথে কন্ট্যাক্ট করে ফেলছে, ওই ক্লাবগুলোর এগেনস্টে এখন যদি এসে কথা বলে, এমন হইতে পারে সেই ক্লাব থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, তাদের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে। দ্যাটস ওয়াই তারা এখানে আসতে সক্ষম না, বাট তাদের কথাগুলো আমাদের মাধ্যমে পৌঁছাচ্ছে বা আমরাও ব্যাপারগুলো রিয়েলাইজ করি। কথাগুলো বলতেছেন ক্লাব পরিবর্তন হচ্ছে, এক সরকার গেলেই আরেক সরকার আসতেছে, ক্লাবগুলোর যে সমস্যাগুলো, দিন শেষে কি ক্রিকেটাররা এটাতে লুজার হয় কিনা, এবং আপনি কি মনে করেন কিনা আপনাদের এই সংগঠন থেকে যে আসলে এই ক্লাবগুলোরও সংস্কার প্রয়োজন, যে একেবারে দুর্নীতিমুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত, যে ক্রিকেট খেলার মতো করে চলবে, এটা কি আপনি মনে করেন কি? ভাই এইটা আপনি এতদিন, এই যে আমাদের এতদিন ব্যাপী যে আমরা কর্মসূচি করছি, এতদিনের মধ্যে প্রথম আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, যেটা আমার মনে ধরেছে। বিষয়টা কেমন ভাই, যে দেখেন ক্লাব ক্রিকেটের সাথে জড়িত ক্লাব ক্রিকেটার যারা হর্তাকর্তা, তাদের ব্যাকগ্রাউন্ডে যদি পলিটিক্স হয়, তারা কিন্তু ওই ক্লাবটাকে পলিটিক্যালি ইউজ করবে। হ্যাঁ, তো যখন আপনি একটা ক্লাবকে অনুমোদন দিচ্ছেন, রেজিস্ট্রেশন দিচ্ছেন, গভর্নমেন্টের যেই সেক্টরই এটার রেজিস্ট্রেশন দেখ না কেন, সেই সেক্টরকে আগে যাচাই করতে হবে, তাদের ওই ক্লাবগুলোর গঠনতন্ত্র দেখতে হবে যে তাদের সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো সখ্যতা আছে কিনা। যদি সখ্যতা থাকে তাহলে আপনি তাদের রেজিস্ট্রেশনটা স্কিপ করে দেন, অথবা পরবর্তীতে তদন্তের ভিত্তিতেও আপনি যদি দেখেন তাদের সাথে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের কোনো ধরনের সম্পৃক্ততা আছে, আপনি সাথে সাথে সেই ক্লাবটাকে ব্যান করে দেন। যদি রাজনীতির সাথে তারা যুক্ত থাকে, ক্লাব ক্রিকেট হচ্ছে ক্রিকেটার তৈরির একটা স্টেজ, সেই স্টেজ থেকে আস্তে আস্তে ন্যাশনাল টিম পর্যন্ত। সেই ক্লাবেই যদি একটা ছেলে রাজনীতির শিকার হয়ে আসে, দুর্নীতির শিকার হয়ে আসে, অনিয়মের শিকার হয়ে আসে, পরবর্তীতে যে কোনো সময় ন্যাশনাল টিম পর্যন্ত সব ক্রিকেটার আসতে পারে না, এর মধ্যে যে কোনো একটা জায়গায় তার কোমর ভেঙে যাবে, সে ওখান থেকে পড়ে যাবে। সো ক্লাব ক্রিকেট রাজনীতিমুক্ত হওয়া অবশ্যই উচিত, পরবর্তীতে অবশ্যই তো ক্রিকেট বোর্ডের উচিত, বাট প্রাইমারি স্টেজ যেটা ক্লাব, একটা ক্লাবেরও অবশ্যই রাজনৈতিক সম্পৃক্ততা কোনোভাবেই কাম্য না। এই যে রাজনৈতিক সম্পৃক্ততা বা এই যে সকল বিষয় ছাপিয়ে আপনাদের রিফর্ম বাংলাদেশের আসলে মূল লক্ষ্য এবং প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গা হচ্ছে ভাই, সমর্থক যেহেতু আমরা, আমাদেরকে দিয়ে বাংলাদেশের ক্রিকেট, এটা যদি কেউ অস্বীকার করে, আমি এক বাক্যে, আমি যে কোনো সময় তার সাথে বিতর্ক করতে রাজি, যে বাংলাদেশ ক্রিকেট আছে বলেই, সমর্থকরা আছে বলেই স্পন্সরশিপ আসে, সমর্থকরা আছে বলেই সম্প্রচার সত্ত্ব আসে। এই যে টিভিতে যে খেলাটা সম্প্রচার সত্ত্ব কিনে অনেক টাকা দিয়ে কিনতে হয়, আমার এক্সাক্ট ফিগারটা জানা নাই। তো এই যে তারা সম্প্রচার সত্ত্বটা কিনছে কেন, ওই খেলাটা আপনার টেলিকাস্ট করবে, দর্শকের সামনে প্রেজেন্ট করবে, সেই দর্শকরা যদি খেলা না দেখে, চ্যানেলের টিআরপি আসবে না, তার মানে সে তো তখন লস প্রজেক্ট হিসাবে এই খেলাটা প্রচার করবে না। তো এই দর্শকদের জন্যই কিন্তু সম্প্রচার হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে স্পন্সররা, একটা কোম্পানি যেমন ইফ আই ওন আ কোম্পানি, লাইক আমার একটা বিস্কিট কোম্পানি আছে, তো এই বিস্কিট কোম্পানি আমি বিজ্ঞাপন যখন বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে দিব, সেই ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেটের ম্যাচ যদি কোনো দর্শকরা না দেখে, ভক্তরা না দেখে, তাহলে আমার এটার পাবলিসিটি তো হচ্ছে না। আমি যখন দেখি যে এখানে ক্রাউড আসতেছে, তখনই কিন্তু আমি ক্রিকেট বোর্ডের মাধ্যমে বা বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে বিজ্ঞাপনটা প্রচার করব। সো আমার দাবির জায়গা একটাই, যে এই যে সমর্থকদের চাওয়া, এই সমর্থকদের চাওয়ার তো অবশ্যই আপনার তাদের প্রত্যাশা পূরণ করতে হবে বা এই অনুযায়ী ভূমিকা পালন করতে হবে। আর দাবির কথা যেটা বললেন, সেটা হচ্ছে ক্রিকেটের একদম রুট লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের সংস্কারের প্রয়োজন। কী কী সংস্কারের প্রয়োজন সেটা ইতিমধ্যেও বলেছি, আমি আবারও বলছি, আমাদের যে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার, সেটার মধ্যে আমূল পরিবর্তন দরকার। জেলা ক্রিকেট লিগগুলো বন্ধ, জেলা ক্রিকেট স্টেডিয়াম খেলার মতো পরিবেশ নাই, এগুলোর সংস্কার দরকার। জেলা ক্রিকেটে যে রাজনীতিগুলো হয়, সেই রাজনীতিগুলো বন্ধ করা দরকার। তারপর বিভিন্ন জায়গায় আপনার কিছু অসাধুবাহী কোচ আছে, যারা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে তার একাডেমিতে যারা প্র্যাকটিস করে, তাদেরকেই বারবার সুযোগ দেওয়া হয়। এই প্রথাগুলো বন্ধ করা উচিত। যদি আপনি প্রতিভা অন্বেষণে নামেন, আপনার ভুলে যাইতে হবে, ইফ ইউ আর এ সিলেক্টর দেন ইউ শুড ফরগেট ইউর সন্স নেম অলসো। আপনার ছেলের নামও আপনার ভুলে যাইতে হবে। সে যদি ক্রিকেট খেলে, আপনার দেখতে হবে সে যদি সবার চেয়ে বেশি পারফর্ম করে, তবেই আপনি তাকে সুযোগ দিবেন। তো এই অবকাঠামোগত উন্নয়ন আমরা চাই। ওকে, উন্নয়ন হবে। মামুন ভাই, আমি আরেকটু আপনাকে স্পেসিফিক করে প্রশ্ন করি। আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে সম্পৃক্ত, পুলিশের চাকরি করেছেন, আপনার সাথে ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সাথে আপনার সম্পৃক্ত, এমনকি আপনি একজনকে যদি নাম ধরেই বলে যে মাশরাফির জন্য আপনি নাম পরিবর্তন করে ম্যাশ মামুন রেখেছেন, সেখান থেকে আবার মাশরাফির নামটা দেখলাম এক নামে কেটে দিয়ে, ম্যাশ নামটা কেটে দিয়ে আপনি এখন আপনার নিজের যে আব্দুল্লাহ মামুন নামটা দিয়েছেন। এটা কি মাশরাফির সাথে দূরত্বের জন্য, না সার্বিক দেশের পরিস্থিতির জন্য
নাকি আসলে নিজের একটা ভালো লাগা বা একটা পছন্দের জায়গা থেকে আসলে কোন জায়গা থেকে আপনি এই পরিবর্তনটা করেছেন? ভাই যদি আপনি আমাকে বলেন আমি ম্যাশ মামুন নামটা কেন পরিবর্তন করেছি, ম্যাশ মামুন নামটা আমার সোশ্যাল সাইটে এখনও কিন্তু ম্যাশ মামুনটা আছে। আমি যাকে ভালোবেসেছি সিন্স 2003 সাল থেকে আমি তাকে পছন্দ করে আসছি। এখন অপছন্দের কারণটা কি? এখন যে আমি অপছন্দ করি আমি সেটা বলিনি, তার প্রতি আমার একটা অভিমান আছে। হ্যাঁ, একটা আপনার ইন্টারনাল একটা রাগ আছে। সেটা হচ্ছে যখন সারা বাংলাদেশের মানুষ সোচ্চার, অনেক সেলিব্রিটিরা সোচ্চার, বাংলাদেশের ছাত্র জনতার যে বিশাল বড় একটা আপনার অভ্যুত্থান সৃষ্টি হলো, তখন শত শত মানুষ মারা যাচ্ছিল, ছাত্ররা মারা যাচ্ছিল, নিরীহ মানুষ ছিল। এই মৃত্যু নিয়ে সে একটা দলীয় রাজনীতির সাথে যুক্ত থেকে সেখান থেকে সে কোনো অবস্থান তার জায়গা থেকে কোনো কিছু ক্লিয়ার করেনি বা ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা বলেনি। তো আমরা তো তাকে তার দায়িত্ব ছিল না? অবশ্যই দায়িত্ব ছিল, আমি মনে করি, এখনও মনে করছি। আজ থেকে 100 বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে 100 বছর পরেও আমি বলবো তার দায়িত্ব ছিল। কারণ তাকে আমরা পলিটিশিয়ান মাশরাফি হিসাবে চিনিনি। সে পলিটিক্যাল লাইফে আসার পর থেকে আমি তার ফ্যান না, বা যারা অন্যান্য যারা ফ্যান আছে মাশরাফি ফ্যান, তারাও কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার দেখে তার ভক্ত হয়নি, ক্রিকেট দেখে ভক্ত হয়েছে। সে বাংলাদেশের মানুষের কাছে ফেরেশতার মতো ছিল। মানুষ অকপটে তাকে বিশ্বাস করতো, সে যখন যা বলতো সেটাই মানুষ অনুসরণ করতো তার খেলা দেখার জন্য। এমন অনেক ভক্ত আছে শুধুমাত্র মাশরাফিকে দেখার জন্য স্টেডিয়ামে আসতো। সেই তাদের যে প্রত্যাশা ছিল যে মাশরাফি ভাই অন্তত এইটুকু বলুক যে আমি ছাত্রদের সাথে আছি, অথবা এই শব্দটাও যদি বলতো আমি সমাধান চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, এই শব্দটুকু উনি সোশ্যাল সেক্টর থেকে শুরু করে কোনো প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কিন্তু উনি এই শব্দটাও উল্লেখ করেনি। যার কারণে ওনার প্রতি যে অভিমান, সেই অভিমানের জায়গা থেকে আছি। তাকে যে ভালোবাসিনি বা ভালোবাসি না ব্যাপারটা এরকম না, এখনও তার প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, টান সব কিছু আছে। হয়তো সামনাসামনি দেখা হলে আমি তাকে সালামও দিব, সে যদি চায় হয়তো বা তাকে বুকেও জড়াবো, কিন্তু ওই যে অভিমানের জায়গা, ওইটা আমি তো আমার মনের মধ্যে থেকে যাবে। ধন্যবাদ মামুন ভাই, আপনি। জি।